হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টারে সালোক সংশ্লেষের পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখন আসি আলোক নিরপেক্ষ দশায়। এই দশাটা হলো আলোক দশার পরবর্তী ধাপ। এই আলোক নিরপেক্ষ দশাকে অন্ধকার দশাও বলা হয়ে থাকে, কারণ এই দশায় কোনো রকম আলো প্রয়োজন হয় না। কিন্তু আমি মনে করি যে এটাকে আলোক নিরপেক্ষ দশা বলাই বেশি ভালো, কারণ অন্ধকার দশা বললে অনেক স্টুডেন্ট এরম বোঝে যে এই যে পর্যায়টা, এই স্টেপগুলো সংঘটিত হওয়ার জন্য অন্ধকার প্রয়োজন। অ্যাকচুয়ালি সেটা নয়, এই পর্যায়টা দিনের আলোতেও সংঘটিত হতে পারে, কিন্তু আলো এখানে কোনো রকম সাহায্য করে না, সেই জন্য এটাকে বলে আলোক নিরপেক্ষ দশা। বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম এই যে বিক্রিয়া এগুলোকে লক্ষ্য করেছিলেন, সেই জন্যই আলোক নিরপেক্ষ দশাকে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলে। এই আলোক নিরপেক্ষ দশার প্রধান বৈশিষ্ট্য হলো কার্বন ডাইঅক্সাইড সংযোজিত হয় এবং গ্লুকোজ তৈরি হয়। এই দশার উপাদানগুলি হলো কার্বন ডাইঅক্সাইড, আরইউবিপি হলো রাইবিউলোজ বিসফসফেট, থার্ড হলো এটিপি যেটা আলোক দশায় তৈরি হয়েছে, আর ফোর্থ হলো NADPH+H+, যেটাও আলোক দশায় উৎপন্ন হয়েছে। এই আলোক নিরপেক্ষ দশার প্রথম ধাপ হলো কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ ও পিজিএ গঠন। তাহলে এই স্টেপে কি হয়, যে পাতার কোষের মধ্যেই থাকে হলো আরইউবিপি, রাইবিউলোজ বিসফসফেট, ঠিক আছে। আর ইউবিপি পাতার কোষেই থাকে, এটা একটা 5 কার্বন যুক্ত যৌগ, এটার ভিতরে 5খানা কার্বন আছে, ঠিক আছে। এইটা উদ্ভিদ যে পত্ররন্ধ্রের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে সেটার সাথে এখানে বিক্রিয়া করার পরে তৈরি করে ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক PGA অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাকে বলে PGA, ঠিক আছে। আর আরইউবিপির পুরো নাম হলো রাইবিউলোজ বিসফসফেট। তাহলে কি হলো, দেখো এতক্ষণ আলোক দশায় কিন্তু কার্বন ডাইঅক্সাইড কোনো কাজে আসেনি, এখন কার্বন ডাইঅক্সাইড কাজে আসছে। কিভাবে কাজে আসছে? কার্বন ডাইঅক্সাইড পাতার কোষের মধ্যেই থাকছিল যে আরইউবিপি, সেটার সাথে বিক্রিয়া করছে, নিয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA গঠন করছে। তাহলে এই ধাপের খেয়াল করো যে এই যে বাতাসের যে কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন, সেটা এই যে যৌগটার সাথে যুক্ত হয়ে যায়, গিয়ে একটা নতুন যৌগ গঠন করে। এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা একটা 3 কার্বন যৌগ, ঠিক আছে, এটার ভিতরে 3টে কার্বন আছে। এই বিক্রিয়াটাকে যদি ব্যালেন্স করি তাহলে এখানে হবে 6টা আরইউবিপি, 6খানা কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে 12টা PGA। এই PGA এর ভিতরে কার্বন সংখ্যা হলো 3টে। দেখো আরইউবিপিতে কার্বন সংখ্যা কত ছিল? 5টা। কার্বন ডাইঅক্সাইড থেকে কটা কার্বন পাচ্ছে? আরও একটা, 6টা। এই 6টা কার্বন যুক্ত যৌগটাই এখানে ভেঙে গিয়ে 3টে কার্বন যুক্ত যৌগ তৈরি হয়েছে, সেই জন্যই 12টা হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এইখানে এই বিক্রিয়াটা হওয়ার জন্য একটা উৎসেচক লাগে, সেটার নাম হলো রুবিস্কো, ঠিক আছে। এই রুবিস্কো উৎসেচকের পুরো নাম হলো, আরইউ এর জন্য হলো রাইবিউলোজ, এটার জন্য হলো রাইবিউলোজ, এটা হলো 1,5 বিসফসফেট, 1,5 বিসফসফেট, ঠিক আছে। আর সি এর জন্য হলো কার্বক্সিলেজ, ও এর জন্য হলো অক্সিজিনেজ। পুরো নামটা ভালো করে পড়বে, রুবিস্কো। আর ইউ এর জন্য হলো রাইবিউলোজ, ইসের জন্য হলো 1,5 বিসফসফেট, আর সি এর জন্য হলো কার্বক্সিলেজ, আর ও এর জন্য হলো অক্সিজিনেজ। এই পর্যায়ে বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন, সেটা পাতার কোষের যৌগের মধ্যে অঙ্গীভূত হয়, তাই এই যে ধাপ, এটাকে বলে হলো অঙ্গারাত্মীকরণ। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় ছোট প্রশ্নে 2 মার্কসের প্রশ্নে আসে যে অঙ্গারাত্মীকরণ কি, কোন ধাপটাকে বলে, এই সময় কোন উৎসেচক প্রয়োজন। খুব ভালো করে পড়তে হবে, বিক্রিয়াটা দেখিয়ে দিতে হবে, কটা আরইউবিপি ইউজ হচ্ছে, কটা কার্বন ডাইঅক্সাইড ইউজ হচ্ছে, তার সাথে
কটা পিজিএ তৈরি হচ্ছে, এটা যে 12টা পিজিএ তৈরি হচ্ছে, তার সাথে এখানে যে উৎসেচক লাগছে সেটা হলো রুবিস্কো উৎসেচক লাগছে, এটা পুরোটা বলে দিতে হবে এবং এক লাইনে বলতে হবে যে এই যে কার্বন ডাইঅক্সাইডের কার্বন সেটা এই পিজি এর মধ্যে এটা অঙ্গীভূত হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে বলছে অঙ্গারাত্মীকরণ। নেক্সট স্টেপ হলো পিজি এর বিজারণ, মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড এই স্টেপে বিজারিত হয়ে যাচ্ছে। কিসের কিসের সাহায্যে হচ্ছে? একটা হলো আলোক দশায় তৈরি হয়েছিল যে এটিপি, সেই এটিপির সাহায্যে হচ্ছে। আরেকটা তৈরি হয়েছিল NADPH প্লাস H প্লাস, এই দুটোর সাহায্যে এই যে পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা বিজারিত হয়ে যাচ্ছে। দেখো বিক্রিয়ার মাধ্যমে আমি লিখছি, ফসফোগ্লিসারিক অ্যাসিড তার সাথে যুক্ত হচ্ছে এটিপি যেটা আলোক দশায় তৈরি হয়েছিল, তার সাথে NADPH প্লাস H প্লাস, এগুলোর বিক্রিয়াতে তৈরি হচ্ছে PgALD প্লাস ADP প্লাস NADP প্লাস। এখানে 12 অণু PgALD, 12 অণু এটিপির সাথে আর 12 অণু NADPH প্লাস H প্লাসের সাথে যুক্ত হয়ে বিক্রিয়া করে, নিয়ে এখানে 12 অণু PgALD, 12 অণু ADP এবং 12 অণু NADP প্লাস তৈরি করছে। দেখো সবই 12 অণু করে, খালি এইটা NADP প্লাস H প্লাস, এটা খেয়াল করবে H প্লাসের ঘাড়ে আবার আলাদা করে 12 বসিয়ে দিও না, ঠিক আছে? NADP H প্লাস H প্লাস এটা একটা গোটাটা একটা জিনিস, ঠিক আছে? সেজন্য তার সামনে 12 লেখা হয়েছে, তোমরা আবার ভুলবশত H প্লাসের সামনে 12 লিখে দিও না। আর এখানে তৈরি হলো এই 12 অণু PgALD, এখানে এই পিজিএ থেকে PgALD তৈরি হলো, ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হলো, এটা হলো এই পিজি এর বিজারণ হলো, ঠিক আছে? আর এই পর্যায়ে যে এডিপি আর NADP প্লাস তৈরি হলো, এগুলো আবার আলোক দশার জন্য আগের অবস্থায় চলে যায়। মানে আলোক দশায় কি হয়েছিল? এডিপি থেকে এটিপি তৈরি হয়েছিল, এবার সেই এটিপি এখানে এসে আবার এডিপি হলো, এই এডিপি আবার আলোক দশায় চলে যাবে এবং পরবর্তী এইভাবেই চক্রটা চলতে থাকবে। এর পরের ধাপে এই যে তৈরি হলো 12 অণু PgALD, এই 12 অণু PgALDর থেকে 10 অণু PgALD চলে যায় এবং সেখান থেকে অনেকগুলো ধাপ আছে, অন্তর্বর্তী পদার্থ গঠনের মাধ্যমে এটা তৈরি করে RUBP, মানে 6খানা RUBP তৈরি করে, রাইবিউলোস বিসফসফেট, যেটা অন্ধকার দশার প্রথমেই লেগেছিল সেইখানে চলে যায়। আর দেখো 12টা থেকে 10টা যদি PgALD থেকে 6খানা RUBP তৈরি হয়ে গেল, আর পড়ে রইল দুখানা যে PgALD রইল, সেখান থেকে তৈরি হয় একখানা গ্লুকোজ C6H12O6। এটার সামনে তো আর 1 লেখে না, তাই আমি মুছে দিলাম। তা এবার তোমরা বলবে যে PgALD থেকে কিভাবে একটা গ্লুকোজ হলো? PgALDর ভিতরে কটা কার্বন ছিল? সেটা হলো 3টে কার্বন ছিল, তাই তো? কটা PgALD আছে? 2খানা, তাহলে 2খানা PgALDতে টোটাল কত কার্বন আছে? 3 দুগুণে 6টা। দেখো এইখানে গ্লুকোজের ভিতরেও কিন্তু 6টা কার্বনই আছে, তাহলে 2খানা PgALD থেকে তৈরি হলো একখানা গ্লুকোজ। তাহলে তৃতীয় ধাপ হলো কি? এই যে RUBPর পুনরুৎপাদন, আর চতুর্থ ধাপ হলো এই যে গ্লুকোজের উৎপাদন। তাহলে খেয়াল করে দেখো যে এই যে আলোক নিরপেক্ষ দশায় কিন্তু শর্করা তৈরি হয়, RUBPর পুনরুৎপাদন হয়, তারপর এখানে যে এডিপি, এই এডিপিটা আবার আলোক দশাতে চলে যায় আবার কাজ করার জন্য, মানে এডিপি থেকে আবার এটিপি হওয়ার জন্য চলে যায়। এই যে NADP, এটাও আবার চলে যায় NADP H প্লাস H প্লাস হওয়ার জন্য, মানে এইভাবে চক্রাকারে চলতে থাকে। এখানে খেয়াল করে দেখো যে এই যে 10টা PgALD, এখান থেকে তৈরি হলো 6টা RUBP। এই যে 6টা RUBP একদম প্রথমে মানে আলোক নিরপেক্ষ দশার প্রথমে যায় এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, নিয়ে আবার তৈরি করে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PgA। সেই PgA এর সাথে PgA আবার বিজারিত হয়ে তৈরি করে PgALD। এটা থেকে 10টা PgALD বেরিয়ে আসে, সেখান থেকে RUBP তৈরি করে। তাহলে এইটা একটা চক্রাকারে পরিবর্তিত হতে থাকে, RUBP, PgA, PgALD, আবার RUBP, এই যে চক্রাকারে চলতে থাকে। এইটা প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী কেলভিন এবং এইটাকেই বলা হয় কেলভিন চক্র। এই কেলভিন চক্র কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে তোমরা। দেখো বইতে ছবি দেওয়া আছে, এইটা দেখে দেখে খুব ভালো করে কেলভিন চক্র পড়বে, কারণ
কেলভিন চক্র যদি না থাকতো এই যে আরইউবিপির যে পুনরুৎপাদন সেটা কিন্তু হতো না, অর্থাৎ অন্ধকার দশা বারবার চলতো না, এক জায়গায় একবার হয়ে থেমে যেত। এই যে আরইউবিপির পুনরুৎপাদনের জন্যই কিন্তু এই যে কেলভিন চক্র অত্যন্ত প্রয়োজন। চলো তাহলে এখন আলোক দশা এবং আলোক নিরপেক্ষ দশার মধ্যে পার্থক্যগুলো দেখে নিই। প্রথম পার্থক্যই হলো আলোক দশায় আলো অত্যন্ত প্রয়োজন, কিন্তু আলোক নিরপেক্ষ দশাতে আলোর কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় হলো এই যে আলোক দশা এটা সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, আর এই আলোক নিরপেক্ষ দশা এটা সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। থার্ড হলো এই যে আলোক দশায় উৎপন্ন যে হয়, মানে যে যৌগগুলো উৎপন্ন হয়, একটা হলো এটিপি উৎপন্ন হয় আর একটা হলো NADPH প্লাস H+ উৎপন্ন হয়। আর এই যে আলোক নিরপেক্ষ দশাতে শর্করা তৈরি হয় এবং তার এই যে PGA এখান থেকে তৈরি হচ্ছে। আর ফোর্থ হলো এই যে আলোক দশাতে অক্সিজেন উৎপন্ন হয় যেটা বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, কিন্তু আলোক নিরপেক্ষ দশাতে কোনো রকম অক্সিজেন উৎপন্ন হয় না। তাহলে সালোক সংশ্লেষের এই গোটা প্রসেসটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে। আমি ছোট প্রশ্ন কি কি আসতে পারে এগুলো পড়ানোর মাঝেই বলে দিয়েছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় জানাবে। তাহলে চলো এখন ছোট করে দেখে নিই যে সালোক সংশ্লেষের তাৎপর্য কী। তোমরা এতটা পড়ার পর নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে সালোক সংশ্লেষের মাধ্যমেই কিন্তু যে জীব জগতে যে শক্তি আসছে সেটা কিন্তু সালোক সংশ্লেষের মাধ্যমেই কিন্তু জীবেদের মধ্যে আসছে। মানে সৌরশক্তি যেটা সেটা জীবেদের মধ্যে জীব দেহে প্রবেশ করছে একমাত্র এই উদ্ভিদ দেহের মাধ্যমেই। উদ্ভিদদের খেয়েই কিন্তু আমরা বেঁচে আছি, সৌরশক্তি গ্রহণ করছে উদ্ভিদরা উদ্ভিদদের খেয়েই আমরা বেঁচে আছি। তাহলে সমস্ত জীবকুল কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে এই যে সৌরশক্তি গ্রহণ করছে সেটা করছে উদ্ভিদের মাধ্যমে। আর সেকেন্ড হলো এই যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের একটা ভারসাম্য বজায় রাখছে। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেই কার্বন ডাইঅক্সাইড নিয়ে এই যে গ্লুকোজ তৈরি হচ্ছে, আবার উপজাত পদার্থ রূপে মানে জল ভাঙার পরে যে অক্সিজেন তৈরি হচ্ছে সেইটাকেও বাতাসে ছেড়ে দিচ্ছে। তাহলে এই দুটোই হলো সালোক সংশ্লেষের তাৎপর্য। খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে পড়বে তোমরা এটা। এই সালোক সংশ্লেষের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কম্পেনসেশন পয়েন্ট বা পূর্তি বিন্দু কাকে বলে। দিনের বেলা যে সময় সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং শ্বসনের জন্য উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড বর্জন, এই দুটোর মাত্রা একদম সেম হয়, ঠিক আছে, তাকেই বলছে কম্পেনসেশন পয়েন্ট বা পূর্তি বিন্দু। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময়ই আসে, খুব ভালো করে পড়বি। তার মানে কি, গাছ যতটা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে সালোক সংশ্লেষের জন্য, আর গাছ শ্বসনের ফলে তো যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, এই দুটো কার্বন ডাইঅক্সাইডের রেট সেম, ঠিক আছে, মানে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড বর্জন এই দুটোর যে হার সেটা একই হয়, তখন সেই সময়টাকেই বলছে পূর্তিবিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট। এটা প্রধানত উষাকালে, একদম সকালবেলা সূর্য যখন ওঠে, এবং গোধূলিকালে দেখা যায়। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি তার রিপ্লাই দেবো। আর এই ভিডিওটা কিন্তু লাইক করতে একদম ভুলো না, বন্ধুদের সাথেও শেয়ার করে দাও যাতে ওরাও দেখতে পায় এবং এই ভিডিওর সুবিধা নিতে পারে। আর সাবস্ক্রাইব করো, দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।